সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন নেসকেফ নিবেদিত আইভিএফ চিকিৎসায় নতুন দিগন্ত অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ। আসছে 25 তারিখ ওয়ার্ল্ড আইভিএফ ডে। দর্শক, একজন সন্তান একটি পরিবার কিংবা একজন দম্পতির জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত একটি প্রত্যাশা। একটি নবজাতকের কান্নার আওয়াজ যেমন পুরো পরিবারকে আলোকিত করে, ঠিক তেমনি একটি সন্তানের প্রত্যাশায় পুরো একটি জীবন একজন দম্পতির আশা কিংবা নিরাশার দোলাচলে কেটে যায়। তবে এই প্রত্যেকটি নিঃসন্তান দম্পতির আশার বার্তা নিয়ে আইভিএফ চিকিৎসা বাংলাদেশে এসেছে সম্পূর্ণ নতুন দিগন্ত নিয়ে। কিভাবে আমরা এই চিকিৎসাটা করতে পারি, সফলতার হার কতটুকু, কিংবা এই চিকিৎসা করতে হলে আপনার কোন কোন বিষয়গুলো জেনে রাখা জরুরি, এবং সেই সাথে কথা বলবো খরচ কিংবা ব্যর্থতার হার নিয়ে। ব্যর্থতার মাত্রা কতটুকু রয়েছে, আদৌ কি রয়েছে? আজ কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার লুবনা ইয়াসমিন, চিফ কনসালটেন্ট, মিনা আইভিএফ ও ফার্টিলিটি। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। 25 জুলাই ওয়ার্ল্ড আইভিএফ ডে, সে উপলক্ষে তো আমাদের আজকের আয়োজন। একটু শুরুতে জানতে চাই যে কি কারণে প্রতি বছর এই একটি বিশেষ দিনে আমরা ওয়ার্ল্ড আইভিএফ ডে কে সেলিব্রেশন করে থাকি কিংবা উদযাপন করি? মূলত আইভিএফ সম্পর্কে সচেতনতা তৈরি করা, যে আইভিএফ রিলেটেড যে মিথগুলো কাজ করে, যে আইভিএফে কি করা হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ যে সংখ্যায় থাকে, যে আমাদের এই ভ্রূণ ব্যবহার করা হচ্ছে কিনা, বা আসলে অতিরিক্ত কস্ট নেওয়া হচ্ছে কিনা, বা এই ট্রিটমেন্টটা আসলে আমাদের সামাজিকভাবে বা পারিবারিকভাবে কিভাবে মোর অ্যাকসেপ্টেবল করা যায়, এটাকে কিভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, এর কস্টটাকে কিভাবে আমরা আরও মিনিমাইজ করতে পারি, বা আইভিএফ আমাদের যখন সত্যি সত্যি প্রয়োজন তখন আমরা যেন সময় মতন স্টেপটা নিতে পারি, এই সব কিছু মিলায় সচেতনতা তৈরির জন্য আসলে ওয়ার্ল্ড আইভিএফ ডে করা। এবং আইভিএফ সেন্টারগুলো প্রপারলি যাতে আইভিএফ যেভাবে করা উচিত সেভাবে তারা করছে কিনা, ল্যাব থেকে শুরু করে চিকিৎসক থেকে শুরু করে আমরা গাইডলাইন ফলো করছে কিনা, প্রপার ডোজ অফ মেডিসিন ইউজ করছে কিনা, এই সব কিছু নিয়ন্ত্রণ করা, একই সাথে পেশেন্টদের হয়রানি কমানো। একটু জানতে চাই যে আসলে বন্ধ্যাত্ব কখন বলবো, কখন একটি পরিবারকে ওই দায়টা মাথায় নিতে হবে যে তিনি বন্ধ্যাত্বের শিকার হয়েছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ অনেক সময় আসলে মানুষ বোঝে না যে কখন সে চিন্তা করবে যে তিনি বন্ধ্যাত্বে ভুগছেন। আমরা বলি যে কোনো কাপল বিয়ের পর কোনো জন্ম বিরতিকরণ পদ্ধতি ছাড়া যদি 1 বছর রেগুলার স্বামী স্ত্রী থাকার পরেও সন্তান ধারণে ব্যর্থ হয়, তখন সাধারণত তাদেরকে বন্ধ্যাত্বে সাফার করছে হিসেবে আমরা চিন্তা করি। মানে এই যে বন্ধ্যাত্ব হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজ আমরা দেখি নারীদেরকে দায়ী করে। মানে নারীরাই কি কেবল বন্ধ্যাত্বের জন্য অন্যতম দায়ী, নাকি পুরুষদের বন্ধ্যাত্ব হতে পারে? এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমি বলবো যে অনেকাংশে অনেকটা এখন ভেঙে গিয়েছে, বাট হয়তো সমাজের থেকে সম্পূর্ণভাবে এই ধারণাটা এখনো দূর হয়নি। বন্ধ্যাত্বের জন্য পুরুষ নারী সমানভাবে দায়ী। আমরা যদি বন্ধ্যাত্বের কারণ চিন্তা করি, আমরা যদি স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই, দেখবো যে একটা সময় ছিল যে শুধু নারীরা চিকিৎসার জন্য আসতো, সেজন্য আমরা চিন্তা করতাম হয়তো তাদেরই সমস্যা আছে। বাট এখন কিছুটা সচেতনতার কারণে নারী পুরুষ উভয়ে যখন তাদের টেস্ট করাচ্ছে, তাদের চিকিৎসার জন্য আসছে, দেখা যাচ্ছে যে তারা সমানভাবেই রেসপন্সিবল বন্ধ্যাত্বের জন্য। কিন্তু বন্ধ্যাত্বের জন্য যখন একজন নারী আসে, মানে একই সঙ্গে কি পুরুষকেও আসা জরুরি তার সঙ্গীটিকে, নাকি কেবলমাত্র একজন এলেই হবে? আমরা সবসময় এনকারেজ করি পেশেন্টকে, হাজব্যান্ড সহ পেশেন্টকে দুজন একসাথে আসতে, অর্থাৎ এটা একটা কাপল ট্রিটমেন্ট। হাজব্যান্ড ওয়াইফ দুজনের একসাথে আসাটা খুবই জরুরি, কারণ দিন শেষে যে ডিসিশনটা তারা নেবেন সেটাও কিন্তু একটা কম্বাইন্ড ডিসিশন। এবং এই ধরনের ট্রিটমেন্ট মানে যারা ইনফার্টিলিটিতে ভুগছেন, ব্যাপারটা একদিনের না, এটা 3 মাস 6 মাস, অনেক সময় আরও দীর্ঘস্থায়ী হয়। তো এই যে লম্বা একটা রাস্তা একসাথে চলতে হলে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা এই সমস্যাটা ওভারকাম করতে হলে দুজনের একসাথে আসাটা খুব জরুরি। ট্রিটমেন্টটা বোঝার জন্য দুজনের টেস্ট জরুরি, কারণটা বোঝা জরুরি যে কেন হচ্ছে। 35-এর পরে মেয়েদের ফার্টিলিটি পোটেনশিয়াল যদি আমরা বলি, অর্থাৎ তার প্রেগনেন্সির সম্ভাবনা মারাত্মকভাবে ফল করে। সো এই জিনিসগুলো নিয়ে আমাদের অ্যাওয়ারনেসের অভাবে আমরা ক্যারিয়ার বলি আর যে সামাজিক যে কারণেই বলি, প্রেগনেন্সি প্ল্যানটাও করছি দেরিতে। সো স্বাভাবিকভাবেই মেয়েদের উর্বরতার সাথে বা ফার্টিলিটির সাথে আমাদের বয়সের একটা গভীর সম্পর্ক রয়েছে। তো সেটা না জানার কারণেও অনেক সময় দেখা যায় যে বন্ধ্যাত্বের হার বেড়ে গিয়েছে। দ্বিতীয় যে ব্যাপারটা খুব রিসেন্টলি আমরা দেখছি যে মেল ইনফার্টিলিটি, মানে একটা সময় আমাদের কাছে পেশেন্ট আসতো যে ওনার হয়তো
মাইল্ড টাইপের কিছুটা ইনফার্টিলিটি আছে। বাট এখন দেখা যায় ছেলেদের অ্যাজোস্পার্মিয়া বলে একটা শব্দ আছে। এই যে অ্যাজোস্পার্মিয়াতে আক্রান্ত হচ্ছে এত পুরুষ, একটা সময় আমরা দেখতাম যে নারীদেরকে দায়ী করা হতো, এখন পুরুষেরাও আক্রান্ত হচ্ছে এবং অ্যাজোস্পার্মিয়াতে আক্রান্ত হচ্ছে। অ্যাজোস্পার্মিয়াকে কেবলমাত্র পুরুষদের এই যে পরিবর্তিত জীবনযাপন, স্ট্রেস লাইফ, কিংবা আমরা এখন অনেক বেশি ফাস্টফুড, হ্যাভি ফুড, জাঙ্ক ফুড এগুলোর প্রতি আসক্ত এই কারণে হচ্ছে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? এবং অ্যাজোস্পার্মিয়া আসলে কি, কিভাবে সাধারণ মানুষ বুঝবে? অ্যাজোস্পার্মিয়া হচ্ছে ছেলেদের যে বীর্য পরীক্ষা বা আমরা যেটাকে বলি সিমেন অ্যানালাইসিস, এটাতে যদি স্পার্ম কাউন্ট 0 আসে, অর্থাৎ কোনো স্পার্ম নেই, এটাকে অ্যাজোস্পার্মিয়া বলা হয়। অ্যাজোস্পার্মিয়া আজকের দিনে বেড়ে গিয়েছে কিনা আমরা মনে করছি বেড়ে গিয়েছে। এর কারণ হিসাবে আসলে অসংখ্য গবেষণা চলতেছে, বড় বড় মেটা অ্যানালাইসিস চলছে এর কারণ বের করার জন্য। এখন পর্যন্ত যতটুকু জানা যায় অ্যাজোস্পার্মিয়ার বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি না কেন হয়েছে। যতটুকু জানা গিয়েছে তার মধ্যে জেনেটিক কারণ একটা বড় অংশ। এরপরে কিছু কারণ থাকে যে আমাদের ছেলেদের কিছু ইনফেকশন ছোটবেলায়, যেমন মামস আমাদের দেশে খুব কমন একটা ইনফেকশন, বাট এটা কিন্তু ছেলেদের ফার্টিলিটিকে খুবই হ্যাম্পার করতে পারে। এছাড়া যদি কোনো কেমোথেরাপি, রেডিওথেরাপি উনি পেয়ে থাকেন, বা ছেলেদের আরও কিছু জন্মগত ত্রুটি নিয়েও তারা জন্মাতে পারে, অর্থাৎ তাদের টেস্টিসটা হয়তো জায়গা মতো নামেনি জন্মের সময়। এই ধরনের কিছু সমস্যা ছাড়া আমরা ইদানিং মনে করছি যে অ্যাজোস্পার্মিয়া হঠাৎ করে এত বেড়ে যাওয়া, এই যে কোভিড আমাদের উপর দিয়ে গেল, আমরা কিন্তু এখনো জানি না আসলে কোভিড আমাদের উপর কি কি করে গিয়েছে। এটা নিয়েও প্রচুর গবেষণা হচ্ছে এবং আমরা ধারণা করি, এই ধারণাটা হয়তো একদিন আমরা বলতে পারবো কনফিডেন্টলি যে হ্যাঁ এজন্যই এটা হয়েছে। বাট এখন পর্যন্ত এটাও মনে করা হয় যে এই কোভিডের কারণে আমাদের ফার্টিলিটি হয়তো খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা আচ্ছা। হয়তো এই যে ভাইরাল যে ডিজিজগুলো, যেগুলো আমাদের গত 10 বা 15 বছর ধরে আমরা কোভিড থেকে শুরু করে চিকনগুনিয়া, ডেঙ্গু, অসংখ্য ভাইরাল ডিজিজে আক্রান্ত হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি আমরা এফেক্টেড বাই কোভিড। এগুলোরও কোনো প্রভাব হয়েছে কিনা সেগুলোর উপরও প্রচুর অ্যানালাইসিস চলতেছে, হয়তো আমরা পরবর্তীতে জানব। নানাবিধ কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি হাইলাইট যে করছেন, মানে আমরা এখন অনেক বেশি ডিলে করছি সন্তান নিতে, ক্যারিয়ার ওরিয়েন্টেড অনেক বেশি হয়ে গেছে। এর বাইরেও গিয়ে আমাদের যে জীবনযাপন পদ্ধতি সেটাতে পরিবর্তন এসেছে। আমি একটু যদি মানে সারমর্ম করি আপনার কথার বিষয়গুলো আসলে এমনই দাঁড়ায়, কিন্তু আমরা এখন অনেক বেশি সচেতনও হয়েছি, ডায়াগনোসিস হচ্ছে, পুরুষেরাও ডায়াগনোসিস করছে, এ কারণে অনেক বেশি বেরিয়েও আসছে। একটু জানতে চাই যে যখন আপনাদের শরণাপন্ন হয় কোনো দম্পতি যে বন্ধ্যাত্ব হচ্ছে কিনা, আপনারা আসলে সেটা কিভাবে নির্ধারণ করেন এবং কোন ক্ষেত্রে আইভিএফ চিকিৎসা পদ্ধতির পরামর্শটা দেয়া হয়ে থাকে? আইভিএফ সম্পর্কে জানবো, কিন্তু কখন আসলে আপনারা সিদ্ধান্তটা নেন যে তিনি আসলে বন্ধ্যাত্বের শিকার হয়েছে, কোন কোন পরীক্ষা করার পরে? প্রথমেই যেটা বলেছিলাম যে একটা কাপলকে বিয়ের পর আমরা 1 বছর ট্রাই করতে বলি সাধারণত। 1 বছর চেষ্টা করার পর তারা যখন সন্তান ধারণে সক্ষম হন না, তারা আমাদের কাছে আসেন। আসার পর একটা হচ্ছে যে কিছু বেসিক টেস্ট, যে কোনো পেশেন্ট যখন ডক্টরদের কাছে আসে সেগুলো করা হয়ে থাকে। বন্ধ্যাত্ব পেশেন্টদেরও অনেক সময় সেগুলো করা হয়ে থাকে। বাট উনি বন্ধ্যাত্বেই ভুগছেন কিনা সেটা বোঝার জন্য মেয়েদের মানে 3টা টেস্ট আমরা করি। এর মধ্যে একটা হচ্ছে ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাম, আচ্ছা, যেটা দিয়ে আমরা তার ডিম্বাশয়ের অবস্থান দেখি, ডিম্বাশয়ে এগ বা যেটাকে আমরা ডিম বলছি সেটার রিজার্ভ কীরকম আছে এটা সম্পর্কে আমরা একটা ধারণা নেই। ওনার জরায়ুটা ঠিকমতো আছেন কিনা সেটা আমরা দেখি, অর্থাৎ এটাতে কোনো জন্মগত ত্রুটি বা কোনো টিউমার, কোনো পলিপ আছে কিনা দেখি। এছাড়া তার তলপেটে অন্য কোনো সমস্যা আছে কিনা আমরা দেখি। সেকেন্ড যে টেস্টটা করি এটাকে এএমএইচ বলা হয়। মানে যদিও এটা খুব কমন টেস্ট না, বাট আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কিন্তু জানেন যে এএমএইচ একটা টেস্ট আছে, এটা কমে গেলে বাচ্চা হতে সমস্যা হয়। এএমএইচ টেস্ট দিয়ে মূলত আমরা দেখি এগ রিজার্ভ, অর্থাৎ তার ডিমের পরিমাণ এখনো কিরকম আছে। থার্ড যে টেস্টটা করা হয় যে তার টিউব ওপেন কিনা, এই সম্পর্কে একটা ধারণা নেওয়া হয়। কারণ স্বাভাবিকভাবে বাচ্চা নিতে হলে একটা কাপল যখন বন্ধ্যাত্বে ভুগছেন, উনি যখন সাধারণ যে ট্রিটমেন্টগুলো আমরা বলি যে ইন্ডাকশন নেওয়া, অর্থাৎ ডিম ফোটার ইঞ্জেকশন নেওয়া বা ডিম বড় করার জন্য ওষুধ দেওয়া বা আইওআই পর্যন্ত যে ট্রিটমেন্ট, এটার জন্য কিন্তু টিউব ওপেন থাকতেই হবে। আচ্ছা, তো টিউব ওপেন কিনা সেটা চেক করা হয়। আর ছেলেদের প্রথমত আমরা একটাই টেস্ট করি, তার সিমেন অ্যানালাইসিস, মানে মিনিমাম একটা টেস্ট, বা অনেক সময় একটাই যথেষ্ট। এটা যদি ভালো থাকে অনেক সময় ছেলেদের আর কিছুই দরকার হয় না। বাট এই টেস্টটাতে যদি কোনো প্রবলেম পাই আমরা, তখন ছেলেদের পুরো হরমোন প্রোফাইল করা হয়, অর্থাৎ যেই হরমোনগুলো ছেলেদের শুক্রাণু তৈরির জন্য রেসপন্সিবল সেগুলো দেখা হয়। একটি বিষয়ে জানতে চাইবো যে এই যে টিউব ওপেন থাকার কথা বলছেন, গর্ভধারণের জন্য টিউব ওপেন থাকাটা খুব বেশি জরুরি। টিউবটা আসলে ব্লক মূলত কি কারণে হয় একজন নারীর? টিউব ব্লক প্রথমত ইনফেকশন, যে কোনো এবং ধরনের আমরা আমাদের দেশে মেয়েদের যে তার তলপেটে ইনফেকশন,
নেই বা ছিল না, এটা খুব কম ক্ষেত্রেই বলা যায়। কারণ আমরা আমাদের তলপেটের ব্যথা বা তলপেটের সমস্যাগুলোকে আমরা স্বাভাবিকভাবেই নিয়েছি, যে মেয়েদের মাসিকের সময় ব্যথা হবে, মাঝে মাঝেও ব্যথা হবে, এগুলোকে ইজিলি নিতে হবে। কিন্তু কোন ক্ষেত্রে আসলে এই ব্যথাটা ক্ষতির কারণ, জটিলতার বহিঃপ্রকাশ, এটাও না, এগুলো নিয়ে আমরা সচেতন হই না বেশিরভাগ বলা ক্ষেত্রে। একটু কঠিন। যে টিউবাল পেটেন্সি বা টিউব ব্লক হয়, যেই তলপেটের ইনফেকশনগুলো মেজরিটি ক্ষেত্রে এরা না সাইলেন্ট, অর্থাৎ সাইলেন্ট কিল। আমরা পরে যে বুঝি যে ওনার ব্লক হয়েছিল, হয়তো ওনার ইনফেকশন হয়েছিল। অর্থাৎ এই ইনফেকশনগুলো খুব মেজর যে সিমটম তৈরি করে, অর্থাৎ যেটার জন্য পেশেন্ট আমাদের কাছে আসবে যে আমার তীব্র ব্যথা হচ্ছে, টিউব ব্লক হলো কিনা, এই ধরনের হয় না। তো অধিকাংশ ক্ষেত্রে আমাদেরকে ব্যাকওয়ার্ড ডায়াগনোসিস করতে হয় যে হয়তো ওনার ইনফেকশন হয়েছিল। এরপরে অনেক সময় দেখা যায় যে একটা মেয়ে হয়তো তার বিয়ে হয়েছে, তার দুটো বাচ্চা হয়েছে, তার ফ্যামিলিও চেয়েছে বা উনি নিজেও চেয়েছেন, লাইগেশন করে ফেলে। আচ্ছা। অনেক সময় দেখা যায় যে অল্প বয়সে বিয়ে হয়েছিল, হয়তো হাজব্যান্ডের সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে, অথবা হাজব্যান্ড নেই এখন তার, তিনি যখন দ্বিতীয়বার চিন্তা করছেন, তখন এই যে লাইগেশন করা, অর্থাৎ দুইটা টিউবকে আমরা ডাক্তারাই তার কেটে বেঁধে দিয়েছি বা টিউবার লাইগেশন করেছি, তার মানে আবার বাচ্চা নিতে হলে তখন তো তার টিউব ব্লক। মানে আপনি হয় সার্জারি করে তার টিউব জোড়া দিতে পারেন, সব ক্ষেত্রে সেটা সাকসেস হয় তা না। এছাড়া যদি উনি বাচ্চা নিতে চান, ওনাকে আইভিএফ এর শরণাপন্ন হতে হবে। এই আইভিএফটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, অনেকের কৌতূহল রয়েছে, আমার অনেক কিছু জানার রয়েছে যে আইভিএফ আসলে কিভাবে করে থাকেন। একটি সন্তান জন্ম দিচ্ছে একটা টেস্ট টিউবের মাধ্যমে, টেস্ট টিউব আসলে কি, এটা নিয়ে আমাদের অনেক কিছু জানার আছে, জানবো বিস্তারিত। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, এসকেএফ নিবেদিত আইভিএফ চিকিৎসায় নতুন দিগন্ত অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএফ নিবেদিত আইভিএফ চিকিৎসায় নতুন দিগন্ত অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীফ এবং আমার সাথে আছেন ডাক্তার লুবনা ইয়াসমিন ম্যাম। বিরতির পর আবারও স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে যাবতীয় বলছিলাম যে আইভিএফ নিয়ে আমাদের অনেকের কৌতূহল রয়েছে, অনেকের কাছে খুব চমকপ্রদ একটি বিষয় এবং অনেকের কাছে খুবই আশ্চর্য হওয়ার মতো, অনেকের কাছে নানা ধরনের মিথ থাকে। একটু শুরুতে জানি যে আইভিএফ আসলে কি, এটি কি ধরনের চিকিৎসা পদ্ধতি এবং কিভাবে সাধারণত আপনারা এই পদ্ধতিতে চিকিৎসা পদ্ধতি চালিয়ে যান? আইভিএফ চিকিৎসায় আসলে অনেক মিথ রয়েছে, বাট এটি আর 10টা সাধারণ চিকিৎসার মতোই শুরু হয়। পেশেন্ট আমাদের কাছে আসেন, আমরা প্রথমে অ্যাসেস করে নিই যে উনি সুস্থ আছেন, অর্থাৎ ওনার কিছু টেস্ট করা হয়, হাজব্যান্ড ওয়াইফের একটা থরো চেক আপ করা হয়। একটা হচ্ছে ওনার সুস্থতা, আর একটা হচ্ছে কিছু জিনিস যেগুলো বাবা মার থেকে বাচ্চাদের হতে পারে, এ ধরনের কোনো ইনফেকশন আছে কিনা দেখে নেওয়া হয়। দেখে নেওয়ার পর আইভিএফ 3 ভাবে শুরু করা যায়। আমরা চাইলে মেয়েদের মাসিকের 2য় বা 3য় দিন থেকে শুরু করতে পারি। আবার অনেক সময় কিছু মেয়েদেরকে কিছু ট্রিটমেন্ট দিয়ে, যেটাকে প্রি ট্রিটমেন্ট বলা হয়, দিয়ে তারপরে আইভিএফ শুরু করা হয়। 14-15 দিনের উনি প্রি ট্রিটমেন্ট, এটা বাসায় পান, এটার জন্য সেন্টারে আসার দরকার নেই। থার্ড হচ্ছে অনেক সময় কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে র্যান্ডমও চাইলে স্টার্ট করা যায়। তার মানে যেই দিন আমি আইভিএফ শুরু করছি তারপর থেকে দেখা যায় 10 থেকে 12 দিন ওনার ইঞ্জেকশন লাগে। এবং আইভিএফ এর যে ইঞ্জেকশনগুলো, এগুলো কিন্তু মোটেও পেইনফুল না। অর্থাৎ ইনসুলিন ইঞ্জেকশন যেরকম আপনি দেখবেন যে গ্রামে গঞ্জে বয়স্ক লোক খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে নিজেই কিন্তু নিজের ইনসুলিনটা নিচ্ছেন। একদমই। এবং আইভিএফ ইঞ্জেকশনগুলো সেম টাইপেরই। এগুলো আমাদের চামড়ার নিচে যে ফ্যাট, বেশিরভাগ ক্ষেত্রে ফ্যাটে নেওয়া হয়। তার মানে অনেক সময় যদি রুগী সে ততটা কনফিডেন্ট থাকেন, আমরা রুগীকে এডুকেট করি, ওনাকে ভিডিও দেখাই, ওনাকে আমরা শেখানোর চেষ্টা করি। কারণ 12 দিনের এই ইঞ্জেকশন সবসময় সেন্টারে এসে নিতে হবে। যদি রুগী মানে ওই কনফিডেন্সটা পান যে উনি দিতে পারবেন, আমরা অ্যালাউ করি অনেক সময়। যে ফার্স্ট ইঞ্জেকশনটা দিলাম, উনি 4টা নিয়ে বাসায় গেলেন, তারপর উনি 5ম বা 6ষ্ঠ দিন মানে এই 4টে ইনজেকশন কতদিন পর পর দিতে হয় সাধারণত? প্রতিদিন। আইভিএফ ইঞ্জেকশন মানে চামড়ার মধ্যে ইনসুলিনের মতো? হ্যাঁ, চামড়ার মধ্যে পেটে, সাধারণত নাভির পাশে দেওয়া হয়, তবে কিছু কিছু ইঞ্জেকশন আছে যেগুলো মাংসে দেওয়া হয়, তা কম সংখ্যা। তারপরে উনি প্রতিদিন নির্দিষ্ট সময় ইঞ্জেকশন নেবেন, যেটা খুবই জরুরি। আমরা সাধারণত এনকারেজ করি পেশেন্ট যদি পারে উনি যেন সেন্টারে এসে নেন। তবে যদি কেউ বলে যে না আমি দিতে পারি, বা এই জাতীয় ইঞ্জেকশন আমি আগেও নিয়েছি, বা আমরা শেখালে উনি মনে করেন উনি বাসায় দিতে পারবেন, বিশেষ করে যারা জব করেন তারা অনেক সময় চান যে ইঞ্জেকশনটা উনি নিজে দিবেন, তো সেটাও আমরা অ্যালাউ করি। পেশেন্ট টু পেশেন্ট এটা ভ্যারি। পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সংখ্যা রয়েছে কিনা? আইভিএফ ইঞ্জেকশনে আমরা যা দিই সেটা হলো হরমোন। তার মানে এগুলো আমাদের বডিতে অলরেডি আছে, অর্থাৎ আমাদের বডির নিজস্ব যে হরমোনগুলো সেগুলোই হয়তো একটু বেশি পরিমাণে আমরা দিচ্ছি। বডিতে নর্মালি প্রতি মাসে যেই পরিমাণটা থাকার কথা তার চেয়ে একটু বেশি পরিমাণে দেওয়া হচ্ছে। তো
বডির সাথে এই হরমোনগুলো খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার করে। আচ্ছা, আইভিএফ ইনজেকশন নেওয়ার জন্য সাইড ইফেক্ট নিয়ে আসলে 1% পেশেন্ট আমাদের কাছে বাহ। কমপ্লেন করে না। বাহ, ইনজেকশনই কি একমাত্র চিকিৎসা? পরবর্তীতে কি করা হয়? ইনজেকশন 10 থেকে 12 দিন পায়। এর মধ্যে পেশেন্টকে আমরা 3 থেকে 4 দিন মনিটরিং করি ট্রান্সভেজানাল আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে, অর্থাৎ ওনার এগগুলো বড় হচ্ছে কিনা, ম্যাচিউর হচ্ছে কিনা। তারপর একটা সময় যখন আমরা মনে করি যেটা বড় হয়ে গিয়েছে, তখন আমরা এগ বের করার জন্য, আমাদের ভাষায় আমরা এটাকে বলি এগ পিক আপ বা এগ রিট্রাইভাল, এটার জন্য আমরা পেশেন্টকে একটা টাইম দিই যে আপনি এই সময়টায় সেন্টারে আসবেন। ওই দিনটাতে আবার পেশেন্টকে সেন্টারে প্রায় 5 ঘন্টার মতো থাকতে হয়। এটা শর্ট জিএ দিয়ে করা হয়, মানে আন্ডার অ্যানেস্থেশিয়া। পেশেন্ট কিছুই টের পান না, ব্যথা বা পেশেন্ট কোনো ব্যথাই পান না, এবং এটাতে কোনো কাটাছেড়াও করা হয় না, কারণ ডিম আসলে খুবই ছোট। আপনি বা আমি এটা কেউই খালি চোখে দেখি না। আচ্ছা, আমরা যখন এগ কালেক্ট করি আমরাও কিন্তু আল্ট্রাসোনোগ্রাম গাইডেড করি, অর্থাৎ আল্ট্রাসোনোগ্রামে আমরা ফলিকল দেখি, সেখান থেকে আমরা ফ্লুইডটাকে বের করে আনি যার ভেতরে ডিম থাকে। পরে আমরা ডিমটা মাইক্রোস্কোপে দেখে বের করি। অর্থাৎ এর জন্য যে নিডেল দিয়ে কাজটা করা হয়, লম্বা চিকন নিডেল ইউজ করা হয়। পেশেন্ট ইউজুয়ালি আফটার মানে ওটি পেশেন্ট কিন্তু অতটা আইডেন্টিফাই করতে পারে না যে তার কোথা দিয়ে নিডেলটা গিয়েছে বা কিভাবে কাজটা করা হয়েছে। তো ব্যথার ব্যাপার বা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশান আইভিএফ ট্রিটমেন্ট আসলে খুবই কম। সাধারণত পেশেন্ট ওটির 2 থেকে 3 ঘন্টা পর উনি নিজেই হেঁটে সেন্টার থেকে নেমে বাসায় চলে যেতে পারেন। এরপর যেটা হয়, আইভিএফ এর ট্রান্সফারটা 2 ধরনের। এখন থেকে 7-8 বছর আগে সব ট্রান্সফারই করা হতো ফ্রেশ ট্রান্সফার, মানে যেদিন আমি এগ কালেক্ট করলাম তার 3 থেকে 5 দিন পরে ভ্রূণ ট্রান্সফার করা হতো। আচ্ছা, বলে রাখা ভালো যে এগ আমি বের করলাম, এই এগটা কিন্তু বের করে আমরা সাথে সাথে ল্যাবে দিয়ে দিই। আইভিএফ ওটির সঙ্গে সবসময় ল্যাব থাকে, এবং আইভিএফ এর হার্ট বলা হয় ল্যাবকে, বিকজ একটা বড় পার্ট বা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টও যদি আমরা বলি সেটা ওখানে হয়। আচ্ছা, অর্থাৎ আমি এগগুলো বের করে দিয়ে দিচ্ছি, সেটার সাথে সাথে ল্যাবে চলে যাচ্ছে, হাজবেন্ডের সিমেন্ট নেওয়া হচ্ছে, সেখান থেকে বেস্ট স্পার্ম কালেক্ট করা হচ্ছে, এবং দেন এই ডিমের সাথে স্পার্মের মিলন ঘটিয়ে বা ফার্টিলাইজেশন যেটা কতদিন বলা হয়, পর্যন্ত এই ফার্টিলাইজেশন করে আপনারা ল্যাবে রাখতে পারেন? একসাথে রাখার 24 ঘন্টার মধ্যে ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশন হওয়ার পর আজকের দিনে এগগুলোকে 3 থেকে 5 দিন পর্যন্ত গ্রো করা হয়। আচ্ছা, 3 থেকে 5 দিন পর্যন্ত গ্রো করার পর এই এগকে ফ্রিজিং করা হয়। ফ্রিজিং এখন পর্যন্ত ওরকম স্পেসিফিক কোনো ডে বলা হয় না, মানে আপনি বিভিন্ন সেন্টারে পাবেন যে তাদের কাছে 15 বছরেরও ভ্রূণ আছে। ওয়াও, অর্থাৎ ফ্রিজিং টেকনোলজি বর্তমান যুগে এতটা ডেভেলপ করেছে, বাহ, এটা এত আমাদের পরিবর্তন দেশে হয়েছে। সম্ভব এটি? হ্যাঁ, আমাদের দেশেও আপনি অনেক সেন্টারেই পাবেন 10 বছরের ভ্রূণও আছে। অর্থাৎ প্রতি বছর বছর এটাকে পেশেন্টের সাথে আমরা কথা বলি যে আপনি আপনার ভ্রূণ কি রাখতে চান কিনা। ধরেন প্রথমবার যখন উনি আইভিএফ করলেন, ওনাকে 1টা বা 2টো ট্রান্সফার করা হলো। উনি যদি পজিটিভ হন, ইউজুয়ালি তারা 2 থেকে 3 বছর পরে আবার ট্রান্সফার নিতে আসে, তাহলে ওনার ভ্রূণ তৈরি করা আছে। পরের বার কিন্তু উনি পুরো কাজটা, আমি বলবো 4 ভাগের 3 ভাগ উনি করে রেখেছে, একদম। এবার শুধু উনি ট্রান্সফার নেবেন। আর যদি উনি ফেল করেন কোনো কারণে, চাইলে উনি 1-2 মাস পরেই আবার ট্রান্সফার নিতে পারেন। তো আমরা প্রতি বছরের জন্য ভ্রূণ ফ্রিজিং উনি করবেন কিনা ওনার সাথে কথা বলে উনি কয়টা ফ্রিজিং করতে চান এভাবে উনি রাখতে পারেন। নিশ্চয়ই, কিন্তু এই যে পদ্ধতিটা করলো ফ্রিজিং করে, তারপরে মায়ের জ্বরের মধ্যে আপনারা ইমপ্ল্যান্ট করে দেন ট্রান্সফার সেটি। করি আমরা। সেটি দেওয়ার পরে আসলে প্রত্যেকটি কি সফল হয়? সফলতার হার কিরকম? অনেকে তো প্রশ্ন থাকে যে আমি আসলে একসাথে 3টে সন্তান চাই, অনেকে বলে আমি 2টো সন্তান চাই, মানে এগুলো কি সম্ভব কিনা? সম্ভব, বাট এটা না রিয়েলিস্টিক না, মানে আমাদের চাওয়া উচিত না। আমি বলবো আমাদের শরীরটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, সত্যিকার অর্থে এটা একটা সন্তানকে সুষ্ঠুভাবে ধারণ করতে সক্ষম। তারপরেও আমরা প্রকৃতিতে প্রচুর টুইন প্রেগনেন্সি দেখি। তার মানে আপনি যদি বলেন যে 2টা পর্যন্ত প্রেগনেন্সি মোটামুটি সফলভাবে 9 মাস পর্যন্ত যেতে পারে, তারপরে প্রচুর টুইন কিন্তু আপনি দেখবেন যে আগেই ডেলিভারি হয়ে যায়, তারপরে এনআইসিউতে রাখতে হয়, সেই বাচ্চাদের টেক কেয়ার করা। তার মানে 2-এর অধিক যখনই প্রেগনেন্সি হবে সেটা মার জন্য কিন্তু লাইফ রিস্ক। তো প্রথম দিকে যখন আইভিএফ শুরু হয়েছিল, যখন ফ্রিজিং টেকনোলজি এত ডেভেলপ করেনি, বা যখন ভ্রূণগুলোকেও আমরা 5 দিন পর্যন্ত গ্রো করাতে পারতাম না, তখন সাকসেস বাড়ানোর জন্য আসলে একসাথে বেশি ভ্রূণ দেওয়া হতো, 3টা 4টা 5টা দেওয়া হতো। এবং ভালো সেন্টারগুলো তখন প্র্যাকটিস করতো, যদি মানে তাদের আশা থাকতো যে অন্তত 2টা টিকে যাক। যদি 2টার বেশি কন্টিনিউ করতো, অর্থাৎ হার্টবিট আসতো, তারা অনেক সময় ফিটাল রিডাকশন করতো যাতে 2টা কন্টিনিউ করে। আচ্ছা, আচ্ছা। বাট আজকের দিনে এই যে ভ্রূণকে কালচার করার যে ব্যাপারটা, এটা এতটাই ডেভেলপ করে গিয়েছে, 5 দিন পর্যন্ত যে ভ্রূণগুলো গ্রো করা হয় তাদের চান্স অফ সার্ভাইভেল বা তাদের ইমপ্লান্টেশনের চান্স ভালো থাকে। সো 1টা বা 2টা ভ্রূণ ট্রান্সফারে আমরা মনে করি যে আইডিয়ালি করা ভালো, পেশেন্টের
স্বাস্থ্যের কথা চিন্তা করি। অবশ্যই এই জায়গাটাতে সচেতন থাকা উচিত। চাইলে নিজের মতো করে 3টা নিলাম 4টা নিলাম, এটা আসলে পরবর্তীতে এই বাচ্চাগুলোর জরায়ুর মধ্যে কতটুকু সুরক্ষিত থাকবে সেটাও একটা বড় ইস্যু। বড় বিষয়। একটু জানতে চাই যে খরচ নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে আমরা তো আইভিএফ করাতে চাই, দীর্ঘদিন প্রায় 10 বছর 15 বছর ধরে নিঃসন্তান রয়েছে ওই দম্পতি, কিন্তু তারা খরচের কথা চিন্তা করে এগোতে চায় না। অনেক দম্পতি রয়েছে, আমি জানি এই মুহূর্তে আমাদের আয়োজনটি দেখছে এবং তারা কোনো রকম স্টেপই নেয়নি চিকিৎসা করার। আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? প্রথমে বলি যে আইভিএফ একটা সাধারণ চিকিৎসা না। হ্যাঁ, শব্দটা শুনতে সাধারণ যে আমরা বাচ্চা নিচ্ছি, বাট ট্রিটমেন্টটাই আসলে একটু হাইটেক ট্রিটমেন্ট। মানে এই যে আমি ল্যাবের কথাটা বললাম, আমরা ল্যাবে যে ভ্রূণ কালচার করি, ল্যাবে যে ভ্রূণটাকে ফ্রিজিং করছি, এই যে অর্থাৎ মায়ের পেটের ভেতরে যে পরিবেশ, এই পরিবেশটাকে আমি একটা ল্যাবে ক্রিয়েট করছি। তো এটার জন্য যেই মেডিসিন, যে রিয়াজেন্ট, যে জিনিসগুলো ব্যবহার হয়, তার কোনোটাই কিন্তু বাংলাদেশে তৈরি হয় না। এই সবগুলো বাইরে থেকে আসে। মানে আমি যদি আমাদের সেন্টারের কথা বলি, মেনা আইভিএফে রিয়াজেন্টগুলো এগুলো কিছু জাপান থেকে আসে, কিছু ইউরোপ থেকে আসে। তার মানে যখনই আপনি বাইরে জিনিস এনে ব্যবহার করছেন, মেশিন তো 100% বাইরের থেকে আসে। সো এভরিথিং ইম্পোর্টেড। এই কস্টটাকে তো আসলে আপনি খুব একটা মোটিভেট করতে পারেন না, খুব একটা টিউনিং করার সুযোগ আপনার হাতে নেই। তো এটা একটা ফিক্সড কস্ট। এবার আসি আমরা পেশেন্টকে প্রিপেয়ার করার মেডিসিনে। এখন থেকে 5 বছর আগের কথাও যদি বলি, 100% মেডিসিন কিন্তু বাইরে থেকে আসতো। এটাও ইউরোপ বেস ছিল, কিছুটা হয়তো ইন্ডিয়ার থেকেও আসতো। বাট মেইনলি আমরা যদি বলি যে মেজর যে আইভি প্র্যাকটিসটা ছিল ইউরোপিয়ান মেডিসিন বেস। বাংলাদেশে যখন কোভিডের ভ্যাকসিন তৈরি করা শুরু হলো, পাশাপাশি হরমোন প্ল্যান্টও কাজ শুরু করলো বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো। যেমন স্কেফও যে ওষুধটা তৈরি করছে, অ্যান্টাগনিস্ট একটা ড্রাগ। এটা আইভিএফের মানে খুব এসেনশিয়াল একটা ড্রাগ নাওয়েডেজ। আমরা যে আইভিএফটা প্র্যাকটিস করি, অ্যান্টাগনিস্ট প্রোটোকল, সেখানে অ্যান্টাগনিস্ট ছাড়া সম্ভব না। এবং কিছুদিন আগ পর্যন্ত কিন্তু এই অ্যান্টাগনিস্টের জন্য আপনি 100% ডিপেন্ডেন্ট ছিলেন, এটা বাইরে থেকে আসবে। আচ্ছা, তো এই যে আপনি ইউরোপ বেস অ্যান্টাগনিস্ট ইউজ করবেন, এটা দাম তো আপনার হাতে নাই, কন্ট্রোল আপনি করছেন না। এখনো যে প্রোডাকশনটা হচ্ছে, বাংলাদেশের মার্কেটটা এখনো হয়তো বড় না। তো এই মুহূর্তেও যে কস্টিং সবকিছু মিলায়, যদিও আমরা পেশেন্ট প্রিপেয়ার করার কিছু মেডিসিন বাংলাদেশে এখন তৈরি হচ্ছে, এখনো 100% আইভিএফ মেডিসিন কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না। অ্যাগনিস্ট বলে একটা ড্রাগ আছে, যেটা আমরা ট্রিগারিংয়ে ব্যবহার করি অথবা প্রি ট্রিটমেন্টে ব্যবহার করি, সেটা এখনো বাংলাদেশে নেই। তো এই মেডিসিন কস্ট, আইভিএফ ল্যাবের কস্ট এবং ওটির কস্ট, এই সব কিছু মিলিয়ে একটা পেশেন্টের মনিটরিং, আমি মনে করি পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে আইভিএফ আসলে অনেক চিপ। আমরা প্রচুর পেশেন্ট দেখি ওভার ভিডিও কলে। আচ্ছা, অর্থাৎ আমাদের বাংলাদেশি যারা লোকজন দেশের বাইরে থাকেন, মিডল ইস্টে থাকেন বা ইউরোপ, আমেরিকা, কানাডায় থাকেন, মানে ওনারা যখন শোনেন যে ওই সব দেশে আইভিএফ করতে 26 লাখ, 27 লাখ, 28 লাখ টাকা লাগছে, অথচ বাংলাদেশে পুরো জিনিসটা 3 থেকে 4 লাখ টাকায় সম্ভব, ওনারা অবাক হয়ে যান। মানে এই একটি বিষয় আমি আসলে সারমর্ম করতে যাচ্ছিলাম, 3 থেকে 4 লাখ টাকায় একটি আইভিএফ চিকিৎসা বাংলাদেশে সম্ভব হচ্ছে, কিন্তু আমরা আস্থা রাখছি দেশের বাইরে, যেখানে আসলে ট্রান্সপোর্ট খরচ, থাকা 1 মাস 2 মাস ব্যাপী রেগুলার ফলো আপে যাওয়া অনেক বেশি এক্সপেন্সিভ। তো আমাদের দেশ আসলে আইভিএফ চিকিৎসায় নতুন দিগন্ত, যেমন আমাদের আয়োজনের নাম, সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি আপনাদের মাধ্যমে সেগুলো পাচ্ছে এবং তাতে করে খরচটাও একদম নিজের গণ্ডির মধ্যেই রয়েছে। খুবই বেসিক আইভিএফ এর যে কস্টিং বাংলাদেশে করা হয়েছে, আমি বলবো যে একদম বেসিক জিনিসগুলোকে শুধুমাত্র অ্যাড্রেস করে কস্টিংটা করা হয়েছে। একদম শেষে আছে ছোট্ট করে একটি বিষয় জানতে চাই, যে সাধারণ মানুষের প্রশ্ন থাকে, আমি 3 থেকে 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করব, কিন্তু আমি যদি সফল না হই, আমি তো অনেকবার ওষুধের মাধ্যমে চেষ্টা করেছি, বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা করেছি, তাতে করে হয়নি, কিন্তু আইভিএফ করতে যাব, আদৌ কি ইসলাম সম্মত কিনা, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 5 লাখ টাকা খরচ করে ফেলবো, এত কষ্টের টাকা, কিন্তু যদি সফল না হই, আপনি কি বলতে চান, একদম শেষ বার্তা? প্রথমে হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে পৃথিবীর সমস্ত ট্রিটমেন্ট দিয়েও সবাই প্রেগনেন্ট হবে না। যে সত্যটাকে আমাদের মেনে নিতে হবে যে বাংলাদেশে আমরা সেলফ আইভিএফ প্র্যাকটিস করি। সেলফ আইভিএফ মানে হচ্ছে হাজব্যান্ডের স্পার্ম, ওয়াইফের এগ নিয়ে আমরা কাজ করি। সেলফ আইভিএফে সারা পৃথিবীতে সাকসেস রেট হচ্ছে প্রথম অ্যাটেম্পটে 40 থেকে 50%, বাংলাদেশেও তাই। অর্থাৎ মহিলার বয়স যদি 35-এর নিচে থাকে, পৃথিবীর যেখানেই যান সেলফ আইভিএফের এটাই সাকসেস রেট। বাংলাদেশেও আমাদের সাকসেস রেট তাই। পৃথিবীর অন্যান্য দেশে, ইউরোপ, ইন্ডিয়া, সিঙ্গাপুর, এসব দেশে ডোনার আইভিএফ হয়। মানুষ যেটা কনফিউজ করে যে ডোনার আইভিএফ এর সাকসেস রেটের সাথে তারা সেলফ আইভিএফ এর সাকসেস রেটটাকে কম্পেয়ার করে। ডোনার দিয়ে আপনি যখন করবেন, বা যেসব দেশে ডোনার হয় তাদের সাকসেস রেট স্টার্ট হয় 70 থেকে। বিকজ ডোনার হিসেবে যাদেরকে সিলেক্ট করা হয় তাদের বয়স 18 থেকে
22, 24, 25, তাদের এগ হেলদি থাকে, তাদের স্পার্ম হেলদি থাকে। তো সেটার সাথে এটার কম্পারিজনই হয় না। আমি যেটা বলবো আমার দর্শকদের জন্য, যে আমরা যেটা মনে করি যে বাংলাদেশে আইভিএফ এর সাকসেস রেট হয়তো কম না, বাংলাদেশে আইভিএফ এর সাকসেস রেট পৃথিবীর যে কোনো উন্নত দেশের সেলফ আইভিএফ এর সাকসেস রেটের সমান। বাহ। আমরা একইভাবে কাজ করি এবং নিঃসন্দেহে আপনার এই জায়গাটাকে আসলে এত চমৎকারভাবে কাজ করে বাংলাদেশের যত নিঃসন্তান দম্পতি রয়েছে তাদের জন্য এত উপকার করছেন, এত অগ্রগতি হচ্ছে দেশে আপনাদের হাত ধরে। আমরা আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আলোচনার একদম শেষ প্রান্তে সেই সাথে একটি প্রত্যাশা রাখতে চাই, যেমনটি আপনি বলছিলেন সীমিত সংখ্যক মেডিসিন বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো তৈরি করেছে, যেটির মাধ্যমে খরচ খানিকটা কমে এসেছে এবং অদূর ভবিষ্যতে আমরা প্রত্যাশা রাখি বাংলাদেশের প্রত্যেকটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই আইভিএফ চিকিৎসা যত মেডিসিন রয়েছে প্রত্যেকটি যেন বাংলাদেশেই উৎপাদন করে এবং তাতে করে খরচ একদম সীমিত আয়ের মাঝে প্রত্যেকটি ব্যক্তি বেয়ার করতে পারে যারা নিঃসন্তান দম্পতি রয়েছে, এবং আপনাদের হাত ধরে এগিয়ে যাক দেশ উন্নত দরবারে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। অর্থে আপনাকে ধন্যবাদ, জিটিভিকে ধন্যবাদ, এবং দর্শক যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, যখনই বুঝে যাচ্ছেন যে আপনার সন্তান হচ্ছে না কিংবা আপনি বন্ধাত্বের দিকে আগাচ্ছেন, বারবার চিকিৎসক বদলাচ্ছেন, অবশ্যই দ্রুত সময়ের মাঝে একজন ফার্টিলিটি বিশেষজ্ঞের কাছে যান। তিনি হয়তো খুব সীমিত আয়ের মাঝে কিংবা সীমিত পরিসরে আপনাকে খুব দ্রুত একটি চিকিৎসা পদ্ধতির ব্যবস্থা করে দিবে, যেটির জন্য হয়তো বা আইভিএফ চিকিৎসা পদ্ধতিরও প্রয়োজন হবে না। তাই দ্রুত সময় আস্থা রাখুক একজন ফার্টিলিটি বিশেষজ্ঞের প্রতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন।